ভয়াবহ আগুনে জ্বলেছে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি আর কুয়েতের আলী আল সালেম এয়ারবেজের রানওয়েতে স্তব্ধ হয়ে পড়ে আছে মার্কিন ড্রোনগুলোর ধ্বংসাবশেষ। ওয়াশিংটন হয়তো ভাবতেও পারেনি তাদের আগ্রাসনের জবাব এত দ্রুত এবং এতটা বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যের বুক থেকে মার্কিন দাদাগিরি চিরতরে মুছে দিতে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস শুরু করেছে অপারেশন নাসের 2। এবার আর কোনো হুঁশিয়ারি নয়, সরাসরি অ্যাকশন। রাজনীতির সবচেয়ে বড় খবর, ইরানের একের পর এক মিসাইল আর ড্রোন হামলায় কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন পঞ্চম নৌবহর। আর এরই সাথে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা তাদের সীমা লঙ্ঘন বন্ধ না করে তবে পারস্য উপসাগর থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্বের কোথাও রপ্তানি হতে দেয়া হবে না। মার্কিন বাহিনী সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন এবং দ্বিপাক্ষিক চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সামরিক অবস্থানগুলোতে আকস্মিক বিমান হামলা চালায়। কেশম দ্বীপ, কিশ দ্বীপ এবং আন্দি মেশকের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ করে। ওয়াশিংটন ভেবেছিল এই আচমকা হামলায় ইরান হয়তো থমকে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা আজকের শক্তিশালী এবং স্বনির্ভর ইরান। আমেরিকার এই ধৃষ্টতার জবাব দিতে আইআরজিসি এক মুহূর্তও সময় নষ্ট করেনি। 14 জুলাই সন্ধ্যার মধ্যেই শুরু হয় অপারেশন নাসের 2 এর তৃতীয় ধাপ। কোডনেম দেওয়া হয় ইয়া জাইন আল আবেদিন। ইরানের নৌ ও অ্যারোস্পেস ইউনিটের নিখুঁত সমন্বয়ে আকাশ ছেয়ে যায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর কামিকাজে ড্রোনে। যেখানে আঘাত হানল তেহরানের ক্ষেপণাস্ত্র। ইরানের এই হামলায় মার্কিন সামরিক অহংকার ধুলোয় মিশে যাচ্ছে। মূল আঘাতগুলো এসেছে দুটি প্রধান মার্কিন ঘাঁটিতে। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, এটি মার্কিন পঞ্চম নৌবহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট বেস। ইরানের মিসাইলগুলো নিখুঁত নিশানা ভেদে মার্কিন নৌজাহাজ এবং যুদ্ধ বিমানের খুচরা যন্ত্রাংশ ও অস্ত্র মজুত রাখার একাধিক গুদাম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ঘাঁটি জুড়ে এখন শুধু জ্বলন্ত ধ্বংসস্তূপ। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন অপারেশনের অন্যতম প্রধান কেন্দ্র এটি। ইরান সরাসরি আঘাত হেনেছে এখানকার MQ-9 রিপার ড্রোনের ডিপ্লয়মেন্ট সার্ভে। ফলে আমেরিকার একাধিক অত্যাধুনিক ড্রোন ওড়ার আগেই রানওয়েতে ধ্বংস হয়ে গেছে। শুধু বাহরাইন বা কুয়েত নয়, এর আগের ধাপে জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং খোদ বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরেও সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। এরপর জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার প্রথম শর্তই ছিল কোনো পক্ষ কারো উপর হামলা চালাবে না। চুক্তি ভঙ্গ করে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নিরাপদ এবং আইনি সমুদ্রপথকে অমান্য করার চেষ্টা করছিল। তারা বেআইনিভাবে বিভিন্ন জাহাজকে পারস্য উপসাগর পার করে দেওয়ার জন্য অবৈধ প্যাসেজ ওয়ে বা চোরাপথ তৈরির চেষ্টা করে। ইরান যখনই তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে গেছে, আমেরিকা তখনই হামলা চালিয়েছে। ইরানের এই বিধ্বংসী পাল্টা হামলার পর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিশ্ব অর্থনীতিতে। ইরানের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে স্তব্ধ করে দিয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন অপরাধের শাস্তি চলতেই থাকবে এবং আমেরিকার পরবর্তী যে কোনো পদক্ষেপের এমন সারপ্রাইজ বা চমকপ্রদ জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ 2। ইরান বলছে এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন, শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ 2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটে শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। ফাতাহ 2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতাহ 2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল, এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে। কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়। খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে।
সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেইদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতা 2 এর ক্ষমতা, রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার, গতি ম্যাক 15 পর্যন্ত, ডিজাইন 2 ধাপ, বৈশিষ্ট্য দ্রুত নিচু দিয়ে উড়ে মাঝপথে দিক বদলায়, মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে, সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল, কতগুলো আছে তা অজানা। বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে, তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে বড় আকারের মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় শুধু মিসাইল না, ড্রোনও ব্যবহার করা হয়েছে। একসাথে বহু জায়গায় আঘাত হানা হয়েছে। টার্গেট ছিল তেল আবিব, হাইফা, জেরুজালেম। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। বিশেষ করে বেইত শেমেশ এলাকায় একটি মিসাইল আঘাতে অন্তত 9 জন নিহত, 36 জনের বেশি আহত। জেরুজালেমের পশ্চিমে উপকূলের জাফায় পথে অবস্থিত বেইত শেমেশ শহরে 1 মার্চ দিনের শুরুতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। সতর্কতা কেন কাজ করেনি? ইরানের এই হামলার আগে কোনো সতর্কতা সাইরেন বাজেনি। ইসরায়েলি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেইত শেমেশে কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি তা তদন্ত করা হবে। ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত নয় এবং ইসরায়েলের শহরগুলোর দিকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না। জুন মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন ইসরায়েল ইরানের উপর আগের দফার হামলা চালায়। ইরানের সক্ষমতা ও এর প্রভাব। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম, যা সরাসরি ইসরায়েলের শহরগুলোর কেন্দ্রভাগে আঘাত হানতে পারে। এই হামলাগুলো শুধু ভবন ধ্বংসই করে না, মানুষের জীবনেও বড় ধরনের ক্ষতি করে। এই পরিস্থিতি ইসরায়েল সরকারের সেই ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, যেখানে তারা নিজেদেরকে অজেয়, নিয়ন্ত্রণে থাকা এবং ইরানের ওপর ধারাবাহিক চাপ বজায় রাখতে সক্ষম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। হামলার তীব্রতা কতটা? ইসরায়েলি মিডিয়া বলছে, এই হামলার সংখ্যা ও পরিসরের দিক থেকে ব্যতিক্রমী। দেশ জুড়ে সাইরেন বেজে উঠেছে, উত্তরে আকা থেকে দক্ষিণে ইসদুত পর্যন্ত। শুধু তাই না, গাজা, গোলান হাইটস এবং ডেড সি অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। হামলা শুধু একটি শহরে সীমাবদ্ধ না, পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। স্ট্রেইট অফ হরমুজে একটি তেলবাহী জাহাজে আগুন লাগে, বহু জাহাজ চলাচল বন্ধ করে অপেক্ষা করছে। প্রায় 100টি তেল ট্যাঙ্কার আটকে আছে বলে রিপোর্ট। যুদ্ধ এখন শুধু ইসরায়েল ইরান নয়, এই সংঘাত এখন ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। রিয়াদ, দুবাই, দোহায় বিস্ফোরণের খবর এসেছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে, এমনকি সাইপ্রাসের দিকেও মিসাইল যাওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যুদ্ধ এখন বহু দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির মতো শহর এবং কাতার ও বাহরাইনের মতো দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এর ফলে নিরাপদ ও উন্মুক্ত হিসেবে দেশগুলোর দীর্ঘদিনের যে ভাবমূর্তি রয়েছে তা বড় ধাক্কা খেয়েছে। 28 ফেব্রুয়ারি 200 যুদ্ধবিমান নিয়ে ইরান জুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ধনী উপসাগরীয় দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব লক্ষ্য করে এসব হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, আবার হুঁশিয়ারি, আবার যুদ্ধের গন্ধ। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো অ্যাডভেঞ্চার বা হামলার চেষ্টা হলে তার ফল হবে কৌশলগত পরাজয়। শুধু পরাজয়ই নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। এই বক্তব্য তিনি দিয়েছেন ইরানের বিমানবাহী দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায়।
সেখানে তিনি বলেন, শত্রুরা খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তারা শুধু সামরিকভাবে হারবেই না, বরং আঞ্চলিক সংকট ভয়াবহ রূপ নেবে। যারা এই যুদ্ধে সমর্থন দেবে তাদেরও দিতে হবে ভারী ও অপূরণীয় মূল্য। এখন প্রশ্ন হলো, এই কঠোর ভাষা কেন? মুসাফির বক্তব্যে বারবার উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির কথা, বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। তখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যস্ত ছিল। 13 জুন ইসরায়েল হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরানও চুপ থাকেনি। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এমনকি কাতারের আল উদেদ ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেটিও লক্ষ্যবস্তু হয়। এরপর থেকেই ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেয়। মুসাভি বলেছেন, ইরানের বিমান বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আছে। আধুনিকায়ন চলছে, যুদ্ধ সক্ষমতা বাড়ানো হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। তার ভাষায় দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় তারা একটুও পিছপা হবে না। এখানেই আসছে বড় রাজনৈতিক বার্তা, কারণ যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে, হুমকি দিয়েছে হামলার। ফলে অঞ্চলে আবারও সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। শুধু দুই দেশের লড়াই থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়বে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ইরান বলছে তাদের ভয় দেখিয়ে কিছু হবে না, তবে অন্যদিকে কিছুটা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত আছে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আবার পারমাণবিক ইস্যুতে বৈঠক করেছেন। উত্তেজনার মাঝেও আলোচনা চলছে। একদিকে সামরিক প্রস্তুতি, পাল্টা হুমকি, যুদ্ধের ভাষা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। দুটি পথই খোলা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সামরিক পথে এগোয়, ইরান বলছে তার জবাব শুধু সীমিত থাকবে না, পুরো অঞ্চল কাঁপবে। কিন্তু যদি আলোচনা সফল হয় তাহলে বড় সংঘর্ষ এড়ানো সম্ভব। মধ্যপ্রাচ্য এখন সেই দোলা চলে দাঁড়িয়ে, যুদ্ধ না আলোচনা, হুমকি না সমঝোতা। আগামী কয়েক সপ্তাহই হয়তো ঠিক করে দেবে এই উত্তেজনা কি বিস্ফোরণে গড়াবে নাকি আবারও টেবিলের আলোচনায় থামবে। ইরানের মিসাইল কারখানাগুলো থেমে নেই, আর সেই সবটি অস্বস্তিতে ইসরায়েল। প্রতি মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি এটাই এখন বাস্তবতা। আর এই খবরেই নাকি তেল আবিবে ঘুম হারাম। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছে। 2025 সালের জুনে ইসরায়েল ইরান সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছে ইরান আবার ভান্ডার ভরে ফেলছে। মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন ক্ষেপণাস্ত্র শক্তিকেই প্রধান হাতিয়ার বানাচ্ছে। অর্থাৎ যদি পারমাণবিক ইস্যুতে চাপ আসে তাহলে সংখ্যার জোরে যায়। এই কর্মসূচির স্থপতি ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। গত যুদ্ধের শুরুতেই তিনি নিহত হন, কিন্তু তার পরিকল্পনা থেমে থাকেনি, বরং ইরান আরও গতি বাড়িয়েছে। ইরান বর্তমানে সাজিল, ইমাদ এবং খোররামশার নামের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভাবুন, এই দূরত্ব মানে ইসরায়েলের পুরো ভূখণ্ডই তাদের রেঞ্জের মধ্যে। এমনকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এসব ক্ষেপণাস্ত্রে 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায়। কঠিন তরল জ্বালানি চালিত এই মিসাইলগুলো নির্দিষ্ট পথে মহাকাশের উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুতে আঘাত করে। গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল, কিন্তু বাকিগুলো আঘাত হানে অন্তত 29 জন নিহত হয়। অবকাঠামোগত বড় ক্ষতি হয়। এখানেই ইরানের কৌশল, সংখ্যা। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন ভেন ইশাইয়ের মতে, ইরান জানে প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক, শত শত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হলে সব আটকানো সম্ভব নয়, কিছু না কিছু ঢুকে পড়বেই।
এটা এক ধরনের স্যাচুরেশন স্ট্র্যাটেজি, প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে দেয়া। ইরান কেন এত জোর দিচ্ছে ক্ষেপণাস্ত্রে? কারণ তাদের মতে এটি তাদের নিরাপত্তার রক্ষা কবচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন, এ নিয়ে কোনো আপোষ হবে না। আইআরজিসির কর্মকর্তারা দাবি করছেন এই শক্তির কারণে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে আলোচনায় ফিরেছে। অন্যদিকে ইসরায়েল চায় সম্পূর্ণ ভিন্ন কিছু। নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো ছাড় না দেন। তার যুক্তি, ইরান এখন তুলনামূলক দুর্বল অবস্থায় আছে, এটাই সময়ে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো। ইসরায়েলের ধারণা শুধু পারমাণবিক সমঝোতা যথেষ্ট নয়, যদি মিসাইল শক্তি অক্ষত থাকে তাহলে হুমকি থেকেই যাবে। এদিকে ইরান অতীতেও ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শন করেছে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা, 2024 সালে ইরাকের কুর্দিস্তানে তথাকথিত মোসাদ ঘাঁটিতে আঘাত। কাতার, ইরাক, পাকিস্তান বিভিন্ন জায়গায় তারা বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ভবিষ্যতে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। একদিকে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, উপরে কূটনৈতিক আলোচনা, নিচে সামরিক প্রস্তুতি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ইরানের ব্যালিস্টিক মিসাইল, এটা এখন শুধু সামরিক বিষয় না, এটা রাজনৈতিক শক্তিরও প্রতীক। ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসাচ্ছে ইরান, কিন্তু একটি জিনিস তারা পরিষ্কার করে দিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবে আলোচনা টেবিলে আসবে না। তেহরানের বক্তব্য, এই মিসাইল ভান্ডার তাদের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ, এখানে আপোষের প্রশ্নই ওঠে না। কেন এত কঠোর অবস্থান? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের হাতে বর্তমানে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের মধ্যে অনেকগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার বা তারও বেশি। মানে কি, পুরো ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সবই এই মিসাইলের আওতায়। এটা শুধু সংখ্যার খেলা না, প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরান খোরামশার 4 নামের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। দাবি করা হচ্ছে এটি উচ্চ গতিতে উঠতে পারে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়া সেজেল, ইমাদ এবং শাহাব 3 এর মতো ক্ষেপণাস্ত্র আগেই তাদের ভান্ডারে ছিল। এগুলো মিলিয়ে ইরান এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে যা সরাসরি হামলা ঠেকানোর ক্ষমতা রাখে বলে তারা মনে করে। 2025 সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘাত এই শক্তির বাস্তব পরীক্ষা হয়ে দাঁড়ায়। ইসরায়েল বলেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে, কিন্তু যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে কেন্দ্র ও উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল। এই সংঘাতের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়েছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে তেহরান এখন প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মিসাইল সিটি। এগুলো ভূগর্ভস্থ বিশাল টানেল নেটওয়ার্ক, যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়। ফলে বিমান হামলা করলেও সব ধ্বংস করা কঠিন। অর্থাৎ শুধু অস্ত্র নয়, সংরক্ষণ ব্যবস্থাও কৌশলগতভাবে শক্তিশালী করা হয়েছে। এবার আসে কূটনীতির দিকে। বর্তমান ট্রাম্প প্রশাসন ওমান আলোচনায় ইরানের সাথে 5টি কঠিন শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের প্রধান প্রতিরক্ষা ঢাল, কারণ ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল এবং আধুনিক যুদ্ধ বিমান কম। তাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই তাদের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এই বাস্তবতায় ইরান যদি মিসাইল কর্মসূচি ছেড়ে দেয় তাহলে তারা সরাসরি বিদেশি আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানি কর্মকর্তারাও স্পষ্ট করে দিয়েছেন এই ইস্যুতে চাপ দিলে আলোচনা ভেস্তে যেতে পারে। অর্থাৎ কূটনৈতিক সমাধানের দরজা বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় অস্থিরতা তৈরি হতে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার শুধু বড় নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এটি তাদের প্রতিরোধ নীতির কেন্দ্রবিন্দু। নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপ সবকিছুর মাঝেও তেহরান এই কর্মসূচি আরও শক্ত করেছে। একদিকে শক্তিশালী মিসাইল বহর, অন্যদিকে কঠিন কূটনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এই দুই শক্তির টানাপোড়েনই ভবিষ্যৎ নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি, আল তানফ।
যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। 2016 সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি চাপের মুখে পিছু হটা? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি। ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে। এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময়ে খবর এসেছে হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত এক বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনো অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার, সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে।
এখন পরিস্থিতি বদলেছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলা সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায় যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে, তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার। আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরেই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতরাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্রমানের নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি। বিশেষ করে চীনে যে তেল যায়, সেটাই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে, তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে।
বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমে সীমা টানো। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 47 বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড R. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন।